How to choose a correct career and where to get the career counseling from? আমার জীবনের কেরিয়ার লাইফটা কিন্তু টার্ন অ্যারাউন্ড করেছে ফ্রম আ সেলস অ্যান্ড মার্কেটিং টু এইচআর। এভরি ইন্ডিভিজুয়াল, সে অপারেশনসেই হোক, ম্যানুফ্যাকচারিংয়েই হোক, এইচআরেই হোক, যেখানেই হোক, তার কিছুটা সময় জীবনের কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করা উচিত। তার কারণ হচ্ছে তাদের যে এক্সপোজারটা হয় টু মিট আপ উইথ লট মেনি পিপল অ্যান্ড ভ্যারাইটি অফ ডাইনামিক ইন্ডিভিজুয়ালস মার্কেটে, সেটা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা সারা জীবন তারা চালিয়ে যেতে পারবে। সেটার থেকে যে ধরনের লার্নিংসগুলো তারা নিতে পারে। আমরা সবাই জীবনে নাথিং হোয়াট উই আর ডুইং ইজ সেলিং আওয়ারসেলভস ইন হোয়াট এভার রিলেশনশিপস উইচ উই আর ইন অর হোয়াট এভার প্রোডাক্ট উইচ উই আর উইথ উই আর সেলিং। আজকালকার দিনের বাচ্চারা কোনোদিন স্টেবল ক্যারিয়ার চায় না, যেটা কিনা কিছু বছর আগেও সেটা ছিল না এরকম সিনারিওটা। This should be one of my piece of suggestion or an advice to the youngsters that at least try to be there 3 থেকে 5 বছর একটা অর্গানাইজেশন টু ট্রাই অ্যান্ড টেস্ট অ্যান্ড টেস্ট ইউর এক্সপিরিয়েন্স, টেস্ট ইউর কোয়ালিফিকেশন, আমি কতটা করতে পারছি, শর্ট অ্যানালিসিস করা নিজের, ইউনো ওই ওখান থেকে বেরোবে আর কি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, আমার থ্রেট কী আছে, মার্কেটে আমার কতটা স্ট্যান্ডিং আছে, ক্রেডিবিলিটি আছে। তারপরে দেখা যায় যেটা হচ্ছিল আমার মার্কেট কতটা আমাকে এম্পাওয়ার করছে টু ওয়ার্ক ফর দ্যাট অর্গানাইজেশন। তাহলে আমি আমার নিজের ভেতরে কনফিডেন্স আর কনভিকশনটাও বাড়বে। আমার সাকসেসটা কিভাবে ডিফাইন করে, আমি কি কেরিয়ার ওরিয়েন্টেশন যখন বলি, আমি কোন কেরিয়ারে সাকসেস পেতে চাই, কোন জায়গাটাতে সাকসেস পেতে চাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিজ আর দি 2-3 থিংস আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ক লাইফ ব্যালেন্স is a very well established term today. I keep in my conferences I keep saying that there's nothing called work life balance according to me. My definition of work life balance is that manage yourself well, as simple as that. So actually you work for family and their family is just motivating. In the first place, why are we all working? Why do we earn? We earn because of end of the day it is all for our family. ওয়েলকাম, আমাদের নতুন একটা এপিসোড নিয়ে আবার ফিরে এলাম প্রম্পট উইথ পারমিতায়। আজকে আমাদের স্পেশাল গেস্ট হলো স্বর্ণেন্দু ভট্টাচার্য, যে একজন কর্পোরেটে কাজ করেছে দীর্ঘ 30 বছর ধরে এবং একজন ফিটনেস কোচ হিসাবে বেশ পপুলার। তো ওয়েলকাম করি স্বর্ণেন্দুকে। ওয়েলকাম স্বর্ণেন্দু টু আওয়ার পডকাস্ট প্রম্পট উইথ পারমিতা। কেমন লাগছে এখানে এসে? First of all, thank you so much. Awesome. খুবই ভালো লাগছে. In fact, I just kind of, I like the overall environment. It's so much of positivity. So thank you so much for having me here. ওয়েল, আমাদের মেন অবজেক্টিভ আজকের ডিসকাশন থাকবে, যেটা আমরা অলরেডি বলেছি, যে ভিউয়ার্সরা আজকে জানতে চাইবে তোমার কাছ থেকে যে তোমার জার্নি, ইউ হ্যাভ বিন ইন কর্পোরেট ফর নিয়ারলি 30 ইয়ার্স এবং তুমি বিভিন্ন সেক্টরে কাজ করেছো, যেরকম মার্কেটিং এ কাজ করেছো, ইভেন ক্যাপিটালে কাজ করেছো, তারপর তুমি ট্রেনিং এ কাজ করেছো। তো টেল মি যে আজকে যারা ইয়াংস্টার্স রয়েছে তারা কিভাবে ওদের ক্যারিয়ার চুজ করবে, বিকজ দ্য টাইম ওয়েন ইউ হ্যাভ অ্যাকচুয়ালি চোজেন ইয়োর ক্যারিয়ার সেরকম গাইডেন্স হয়তো আমরা কম পেয়েছি। তো এখনকার যারা নতুন জেনারেশন তাদেরকে তুমি যদি কিছু টিপস দাও, হাউ টু চুজ আ কারেক্ট ক্যারিয়ার অ্যান্ড where to get the career counseling from? Well, yeah, and thank you so much. It's a very interesting question. It's যদি দেখা যায় 30 বছর, is 3 decades earlier the scenario was very different. খুবই আলাদা, অন্য রকমের ছিল। তখন অনেক সিম্পল ছিল লাইফ, অনেক সহজ ছিল। তখনও মেধার অনেক জায়গা ছিল, সবসময় মেধার একটা জায়গা থাকে, পড়াশোনার একটা জায়গা থাকে। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো ক্যারিয়ার অপশনস কিন্তু তখন আমাদের সময় যথেষ্ট কম ছিল, রেস্ট্রিক্টেড ছিল। যেটা আজকে যদি আমরা দেখতে যাই, জেন জি, জেন আলফা, ইভেন মিলেনিয়ালস ফর দ্যাট ম্যাটার, তাদের কিন্তু অপশনসগুলো বেড়েছে। আমরা যদি দেখি
90s কিডস মানে 90 দশকের বাচ্চাদের কিন্তু অনেক ক্যারিয়ার অপশনস বেড়েছে ধীরে 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 আজকের দিনে তো অনেক বৃদ্ধি পেয়েছে যেরকম আজকের আর্ট লিবারাল আর্টস এইগুলো প্রচুর প্রচলন হয়েছে এইগুলো অনেক এসছে বাট গোয়িং ব্যাক টু ইয়োর ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট হাউ হ্যাড বিন মাই জার্নি আমার সময় 30 বছর আগে যদি 30 বছর কাউন্ট করি ইটস অ্যাবাউট 95 তো 95 ইজ নট দ্য পয়েন্ট দ্যাট নট দ্য ইয়ার দ্যাট আই স্টার্টেড ওয়ার্কিং আমি তখন সেই সময় পড়াশোনা করছি কিন্তু তখন থেকেই আই হ্যাড আ ফ্লেয়ার অফ ওয়ার্কিং সো যেই কারণে আমি কিন্তু সবসময় কাজ করতে চেয়েছি আমি পড়াশুনো করতে করতে আমি কিন্তু আমার কেরিয়ার চুজ করেছি তখন কেন ওয়ান অফ দ্য রিজনস দ্যাট আই স্টার্টেড ওয়ার্কিং ইজ দ্যাট আমার কিন্তু এক্সপোজার গেইন করার ইচ্ছে ছিল মার্কেট নলেজ গ্যাদার করার ইচ্ছে ছিল যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে খুব প্রয়োজন তো সেই জন্যে আমি কাজ করা শুরু করি অ্যান্ড সবচেয়ে সহজ আর আমাদের সময় খুব প্রচলিত ছিল হচ্ছিল প্রত্যেক অল্টারনেট আমরা যদি এয়ারপোর্টে যাই আমরা যেখানে যাই আমরা দেখি ক্রেডিট কার্ড সেলিং একটা খুব বড় মাপের ছিল রাইট তো আমার ইচ্ছে ছিল সবসময় সার্ভিসেসে একটু অন্যরকম কিছু করা সেই জন্য আমি আর ওই পথটা বাছিনি কিন্তু আমি ছিলাম স্পেস মার্কেটিং মানে যেটা খবরের কাগজ দেখা যায় বা কোনো ম্যাগাজিনে দেখা যায় স্পেস মার্কেটিং এর দিকে আমার একটু ন্যাক ছিল যেটা কি কনসেপ্ট মার্কেটিং বলতে এটা স্পেস মার্কেটিং মানে হচ্ছিল বেসিক্যালি একটা কনসেপ্ট সার্ভিস ইন্ডাস্ট্রিতে পড়ে কনসেপ্ট মার্কেটিং সেইভাবে আমি শুরু করি তখন আমি জানি না আমার কেরিয়ার কিভাবে শেপ আপ করা যায় কেন আমি হঠাৎ করে অ্যান্ড ইন্টারেস্টিংলি বলি যে হঠাৎ 2-4 জন বন্ধু মিলে যাওয়া একটা বড় ব্র্যান্ডে বড় ব্যানারে গিয়ে ইন্টারভিউ দেওয়া তারপরে সেই ব্যানারেতে আউট অফ আমি শর্ট লিস্টেড হয়ে সিলেকশন সাডেনলি আমি খবর পাই যে আমাকে সিলেক্ট করা হয়েছে অমুক দিনে আসতে হবে এসে 27th of November টু বি প্রিসাইজ ডেটটা আমার মনে আছে এসে প্রথম ইন্ডাকশন তো বাড়িতে থেকে তো প্রচুর অবজেকশন আসতে শুরু করলো পড়াশোনা শেষ করিস নি এখন কেন যাবি ইত্যাদি ইত্যাদি কাজ করা শুরু করবি কেন এখন কিসের দরকার এত টাকা পয়সা ইত্যাদি কিন্তু টাকা পয়সা ওয়াজ নট দ্য পয়েন্ট ওয়াজ বেসিক্যালি টু গেইন আ লট অফ এক্সপিরিয়েন্স ফ্রম দি মার্কেট যেটা আমি পরবর্তীকালে ব্যবহার করতে পারবো তো সেই কারণে যাওয়া সেইভাবে শুরু হওয়া অ্যান্ড ইভেনচুয়ালি দেন দ্যাট ওয়াজ আ স্টার্ট অ্যান্ড দের ওয়াজ নো লুকিং ব্যাক পরবর্তীকালে আমি আমার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা গ্যাপও দিয়েছি আমার কেরিয়ার ইন দ্য সেন্স চাকরির জীবনে তো আমি পড়াশুনো করি পরে আমি আমার এমবিএ কমপ্লিট করি তারপরে আমার পরবর্তীকালে আমি ফেলোশিপ প্রোগ্রাম করি প্রচুর সার্টিফিকেশনস করি অ্যান্ড আমার সময় আজকে যেটা অ্যাডভান্টেজ ভিজাবি আমাদের সময় তখন কিন্তু আমাদের সময় ডুয়াল স্পেশালাইজেশন হতো না ম্যানেজমেন্টে আমরা এক সিঙ্গেল স্পেশালাইজেশন নিয়ে কাজ করেছি পরবর্তীকালে আমি যেমন মার্কেটিং অ্যান্ড সেলস নিয়ে শুরু করেছিলাম তারপরে আমি আবার ওটাকে স্ট্র্যাটেজি অ্যান্ড এইচআরে কনভার্ট করেছি আবার সার্টিফিকেশনস করেছি করে আমার জীবনের কেরিয়ার লাইফটা কিন্তু টার্ন অ্যারাউন্ড করেছে ফ্রম আ সেলস অ্যান্ড মার্কেটিং টু এইচআর নাও ইউ মে আস্ক মি আ ভ্যালিড কোয়েশ্চেন অ্যাজ টু why from a marketing to HR it was not by design but it was by default হয়ে গিয়েছে একটা অর্গানাইজেশনে তখন আমি কাজ করছি সাডেনলি তখন একটা এইচআরে পজিশন ছিল তখন আমিও তখন একটা মানে ইট ওয়াজ লাইক ইয়ার এন্ড ডিউরিং মাই বিজনেস ফাইন্যান্সিয়াল ইয়ার এইরকম করে ইভেনচুয়ালি আমি গিয়ে এইচআরে মুভ করি সো দ্যাটস হাউ I drove into হিউম্যান ক্যাপিটাল অ্যাজ এ ফাংশন তখন আমি দেখলাম এন্ড অফ দ্য ডে আমি বিজনেসেই কাজ করি সেলসেই কাজ করি মার্কেটিংয়েই কাজ করি আই পার্সোনালি ফিল দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল সে অপারেশনসেই হোক ম্যানুফ্যাকচারিংয়েই হোক এইচআরেই হোক যেখানেই হোক তার কিছুটা সময় জীবনের কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করা উচিত তার কারণ হচ্ছে তাদের যে এক্সপোজারটা হয় টু মিট আপ উইথ লট মেনি পিপল and variety of dynamic individuals মার্কেটে সেটা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা সারা জীবন তারা চালিয়ে যেতে পারবে সেটার থেকে যে ধরনের লার্নিংসগুলো তারা নিতে পারে তো অফকোর্স সেটা ওয়াজ আ প্লাস ফর মি আর আমার দেখলাম স্লোলি গ্র্যাজুয়ালি আই এম অ্যান অবজারভেন্ট আই লাইক টু নো পিপল অবজার্ভ করি ভালো তো সেই সমস্ত ক্ষেত্রে আমি দেখলাম হিউম্যান মাইন্ড অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তা আমি দেখলাম ওই কাজটা আমি ভালো করতে পারি তো ইভেনচুয়ালি ওইখান থেকে আমি কিছুটা ক্যারিয়ার কোচিং
অপশনসটা নিলাম, এখানে কিনা হিউম্যান সেন্ট্রিক, হিউম্যান ক্যাপিটাল, যখন আমরা বলি হিউম্যান ইজ ওয়ান অফ দি কোর ক্যাপিটাল অফ এনি অর্গানাইজেশন ইজ হিউম্যান। একটি অর্গানাইজেশন, কনসাল্টিং অর্গানাইজেশনে আমি কাজ করতাম, সেখানে চেয়ারম্যান একবার হঠাৎ বলেন যে তো কোনো একটা লোনের প্রয়োজন ছিল, তিনি যান একটা ব্যাংকের কাছে, বললো যে আপনাকে কোল্যাটারাল দিতে হবে। ওনার মুখেই শোনা, উনি বললেন যে কোল্যাটারাল হিসেবে তো আমার কিছু নেই, আমার মাই ওনলি কোল্যাটারাল ইজ মাই 5,000 এমপ্লয়িজ, দোজ হু কাম ইন দ্য মর্নিং অ্যাট 9 অ্যান্ড লিভ অ্যাট 6। সো আমার কোল্যাটারাল কিছু নেই। সো ইম্যাজিন, এটা স্টেটমেন্ট বলাটা ভুল হবে, এটা কিন্তু ইজ আ ক্যাপিটাল অফ অ্যান অর্গানাইজেশন, মে নট বি আ ওয়ার্কিং ক্যাপিটাল বাট ইটস আ হিউম্যান ক্যাপিটাল। তো সেক্ষেত্রে অগমেন্টিং দেয়ার knowledge base of human capital is very important. হিউম্যান রিসোর্সের মধ্যে একটা বড় জায়গা হচ্ছিল এই অগমেন্টেশন অফ হিউম্যান ক্যাপিটাল। সেটা বিভিন্ন ভাবে হতে পারে, লার্নিং এর ক্ষেত্রে হতে পারে, ট্রেনিং দিয়ে হতে পারে, কোচিং দিয়ে হতে পারে একটা সিনিয়র লেভেল। সো এইভাবে আমি আমার প্রফেশনাল কেরিয়ারটাকে স্লোলি গ্র্যাজুয়ালি একটুখানি মুভ করে ওই দিকটা নিয়ে গেছি। তো তাতে যথেষ্ট সাফল্য পাওয়ার পরে দ্যাট ওয়াজ মাই এরিয়া অফ ইন্টারেস্ট, অ্যান্ড ইউ ক্যান সে দ্যাট coaching was my passion, and that's how I moved into this. And of course, as you mentioned during my introduction, fitness coaching, of course, fitness coaching ঠিক বলা যায় না, আমি ফিটনেস কোচিং না, সব কোচিং যখনই শুরু হয় যখন কিনা একটা মানুষ নিজে জিনিসটাকে ভালো মতন আয়ত্ত করতে পারে, তারপরে ওটা অন্যের উপরে প্রতিফলিত করতে পারে। তো সেইভাবে আমি নিজে কিছুটা চেষ্টা করেছি, এখনো আই এম স্টিল ট্রাইং টু লার্ন ফিটনেস and utilize fitness in my day-to-day work, so এইটুকু হচ্ছে হলো, একটু লম্বা হয়ে গেল ইন্ট্রোডাকশনটা, but that's how it. Yeah, but এই লম্বা হলেও I think it is very very elaborate of understanding of various section, and you have mentioned যে sales and marketing এ সবাই থাকা দরকার। Yes, because I totally agree, because আমরা সবাই জীবনে nothing what we are doing is selling ourselves in whatever relationships which we are in, or whatever product which we are with, we are selling. So our second sort of question to you, Swarnindo, is like you are right now working in senior management in one of the big fours. So you tell me about the positives and negatives in working in such an organization, and what are the outcomes of your learning from these working in this organization for again more than a decade. You're a constant, consistent person. So আমাদের youngsters দের যদি কিছু বলো তুমি regarding how to be with one organization or skip organization, what you want to say about it? See, skipping organization, এখন economy is very different, life is very different, working life of individuals are very different. যে এই সময় আমরা বলি হচ্ছে gig economy is working. Now what is gig economy, gig piece of work? আজকে আমরা দেখছি professionals with a minimal amount of educational background also they get into this kind of e-commerce platforms. লাইক আমরা প্রত্যেকেই সুইগি, জোম্যাটোস বা অ্যামাজন বা এই ধরনের ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে আমরা যে দেখি না, এই ডেলিভারিজ এটসেট্রা, এগুলো কিন্তু গিগ ইকোনমির একটা পার্ট। আজকে আমি চাইলাম, আজকে আমি কাজ করলাম, আজকে আমি চাই না, আমি কাজ করলাম না। সো ইভলভ ইকোনমি কিন্তু এইভাবে ইভলভ করছে, ওয়ার্কিং ক্যারিয়ারটা, ওয়ার্কিং লাইফটা কিন্তু এইভাবে ইভলভ করছে দিনের। আজকালকার দিনের বাচ্চারা কোনোদিন স্টেবল ক্যারিয়ার চায় না, যেটা কিনা কিছু বছর আগেও সেটা ছিল না এরকম সিনারিওটা। তো আমাদের সময়, তবে while having said that, এটা খুব ইম্পর্টেন্ট দ্যাট যখন স্টেবল ক্যারিয়ার কেউ চায় তাকে কিন্তু কিছুটা অ্যামাউন্ট অফ কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। যেরকম ফ্রম আ হিউম্যান অ্যাঙ্গেল আমরা যদি এইচআর যদি সিভি শর্ট লিস্টিং এর কথা বলা যায়, তারা কখনই চাইবে না একটি ক্যান্ডিডেট আজকে 1 বছর এই অর্গানাইজেশনে কাজ করলো, তার দ্বিতীয় বছর ইকুয়ালি ভালো ব্র্যান্ডে একটা কাজ করলো, তৃতীয় বছরে সে হয়তো 10 মাস কাজ করে ছেড়ে দিয়ে অন্য একটা কোম্পানিতে চলে গেল, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি শিফট করে গেল, তারপরে আবার 5 বছরে সে 3খানা থেকে 4খানা কোম্পানি চেঞ্জ করছে। সেই ধরনের কিন্তু ক্যান্ডিডেটকে খুব একটা সব অর্গানাইজেশন পছন্দ করে না। ফরগেট অ্যাবাউট এনি ইন্ডাস্ট্রি,
কনসাল্টিং বা ম্যানুফ্যাকচারিং তো করবেই না, প্লাস কোনো ধরনেরই কেন লয়্যালটি, কেন একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রেসপেক্টিভ এনি ইন্ডাস্ট্রিতে আমার একটা স্টাফ ট্রেনিং এর পেছনে দের ইজ আ হিউজ সাম অফ ইনভেস্টমেন্ট উইচ গোজ ফ্রম দি অর্গানাইজেশন। সো যখন ওই ইনভেস্টমেন্টটা আমরা করবো একটা ক্যান্ডিডেটের পেছনে, বাট একটা দে আর অ্যাজ আই স্টার্টেড সেইং দ্যাট দে আর ওয়ান অফ মাই ক্যাপিটাল অ্যাসেটস। যদি আমার ওটা অ্যাসেট হয়, অ্যাসেটের পেছনে আমি ইনভেস্ট করবো টু অগমেন্ট দ্যাট অ্যাসেট। তো আমি কখনোই, তো আমার এটাই, this should be one of my piece of suggestion or an advice to the youngsters that at least try to be there 3 থেকে 5 বছর একটা অর্গানাইজেশন টু ট্রাই অ্যান্ড টেস্ট অ্যান্ড টেস্ট ইউর এক্সপিরিয়েন্স, টেস্ট ইউর কোয়ালিফিকেশন, আমি কতটা করতে পারছি, শর্ট অ্যানালিসিস করা নিজের, ওই ওখান থেকে বেরোবে আর কি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, আমার থ্রেট কি আছে, মার্কেটে আমার কতটা স্ট্যান্ডিং আছে, ক্রেডিবিলিটি আছে। তারপরে দেখা যায় যেটা হচ্ছিল আমার মার্কেট কতটা আমাকে এম্পাওয়ার করছে টু ওয়ার্ক ফর দ্যাট অর্গানাইজেশন, তাহলে আমি আমার নিজের ভেতরে কনফিডেন্স আর কনভিকশনটাও বাড়বে। তখন আমি কিন্তু একটা যাকে বলা হয় বলিষ্ঠ কর্মচারী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। কিন্তু আদারওয়াইজ আমি ওই 1 বছর 2 বছর 3 বছর করে গেলে কোনো অর্গানাইজেশনই কিন্তু তাকে খুব একটা কনফিডেন্ট, খুব একটা ওয়ার্কফোর্সের মধ্যে ধরে না। হ্যাঁ, এইটা বলতে গেলে একটা, বিকজ উই আর অ্যাট অ্যান এজ অর উই আর অ্যাট আ লেভেল যেখানে কিনা আমরা অবভিয়াসলি 3 বছর কি 2 বছরের ওয়ার্ক লাইফে খুব একটা কনসিস্টেন্সি আসে না। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এটা একটা বেল কার্ভের মতন বেসিক্যালি। প্রথম 25% অফ মাই ওয়ার্ক লাইফ শুড বি ফ্রিকোয়েন্ট চেঞ্জিং, রাইট? পরে 30% হয়তো লেসার বাট স্টিল চেঞ্জিং। It's like a pyramid. আর তারপরে যখন আমার এজ ব্র্যাকেটটা অলরেডি 35+ হয়ে যাচ্ছে, স্লোলি গ্র্যাজুয়ালি কিন্তু আমি ডিক্লাইনিং এট আ ভেরি ডিক্লাইনিং রেট। When I say declining at a declining rate, মানে আমার চেঞ্জেসটা শুড বি ইন আ ডিক্লাইনিং রেট, মানে I should change less frequently than what I used to do in the initial phases of my career. Okay. Yeah? তার মানে হচ্ছে হলো যদি আমি 10 বছরের একটা ইন্টারভেল দেখি, 10 বছরের ইন্টারভেলে কিন্তু আমার অ্যাটলিস্ট একটার বেশি চেঞ্জ করা উচিত না ইন মাই fag end of my career, let's say last 10 or 15 or 6 or 15 years of my career. 40 plus or 35 plus to be precise, 37 plus বা 38 plus বা 40 plus, 40 plus এর পরে তো আমার 40 plus এর পরে আমার খুব বেশি 40 to 60, আমাদের ভারতবর্ষে এখনো অব্দি 58-60 is a retirement age, although there is no age for retirement for this generation, but still having said that, যখন established age to 60, তার মানে আমি যদি 20 বছরের ব্র্যাকেটটা ধরি, 20 বছরে কিন্তু আইডিয়ালি শুড নট চেঞ্জ মোর দ্যান 3 কোম্পানিজ। প্রথম ফেজে আমি ফার্স্ট 10 বছরে হয়তো আমার জীবনের আমি 3-4টে অর্গানাইজেশন পাল্টিয়ে প্রচুর আমি একটু হয়তো আমি একটা স্টেবল জায়গায় গেলাম না। তো লাস্ট ফেজ অফ মাই ক্যারিয়ার আই শুড নট বি ডুইং দ্যাট। সো দ্যাটস ওয়ান লার্নিং আই ক্যান টক অ্যাবাউট। তো সেইভাবে দেখতে গেলে ওইভাবে ক্যারিয়ার ওরিয়েন্টেশনটা করলে আমার মনে হয় স্টেবিলিটি আসবে। আর সেকেন্ডলি হচ্ছে হলো যে ক্যারিয়ার অ্যাসপিরেশন, সো কনসিস্টেন্সি ইজ ওয়ান পার্ট। সেকেন্ড হচ্ছে হলো ক্যারিয়ার অ্যাসপিরেশন, ওয়্যার আই ওয়ান্ট টু মুভ। এখন গোল সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে যখন আমি আমার লেখাপড়া করছি, আমরা কেউই জানি না আমার আলটিমেটলি ক্যারিয়ার কোথায় নিয়ে পৌঁছবে, বাট আমার কিন্তু একটা ফিক্সড গোল থাকাটা খুব জরুরি যে আমার এই 4টে জিনিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই ওয়ার্কিং লাইফ, হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই ওয়ার্কিং ক্যারিয়ার। সাকসেস ইজ নট অ্যাবাউট মেকিং আ লট অফ মানি। তো আমার সাকসেসটা কিভাবে ডিফাইন করে, আমি কি ক্যারিয়ার ওরিয়েন্টেশন যখন বলি, আমি কোন ক্যারিয়ারে সাকসেস পেতে চাই, কোন জায়গাটাতে সাকসেস পেতে চাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিজ আর দি 2-3 থিংস আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট when you say, yeah. So, I think it is very well explained and well said. Sharnita, I would just like to understand from you. You have been married for nearly 25 years now. So, what about, people talk about work-life balance. So, you have been into sales and marketing. You are traveling for nearly 20 plus days a month. So, you have two wonderful kids. So how you have been balancing this, and what is your message
to the young generation who feel scared to even marry because they are scared of that ওরা work life টাকে balance করতে পারবে কিনা. So what is the message from your side? See, work-life balance is a very well-established term today. I mean, always I keep in my conferences I keep saying that there's nothing called work-life balance according to me. My definition of work-life balance is that manage yourself well, as simple as that. Because work-life balance মানে হচ্ছিল আমি আমার কাজটা কতটা efficiently, appropriately, at the right time frame করতে পারি এবং সেটা করবার জন্য আমার টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। সো আমি যদি টাইমটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিকামস দেয়ার। নাও অবভিয়াসলি ইউ ক্যান সে দ্যাট সার্টেন প্রফেশনস, যেমন আইটি প্রফেশনালস রাত্রি 10টা অবধি কাজ করছে, 11টা অবধি কাজ করছে, Different time zones কাজ করছে এটসেট্রা এন্ড অল দ্যাট। সো ওই জিনিসগুলো যেগুলো থাকে ওগুলো থাকে, বাট স্টিল যে কোনো অর্গানাইজেশন কিন্তু তার এমপ্লয়িকে আমি এই যে বললাম এমপ্লয়িজ এন অ্যাসেট, 8 থেকে 10 ঘন্টার বেশি কাজ করাতে চায় না কেউ। অনেক ক্ষেত্রে কি হয়, কিছু একটা প্রজেক্ট প্রেশার রয়েছে, তখন আমি হয়তো কোনোদিন 12 ঘন্টা কাজ করলাম, কোনোদিন হয়তো উইকেন্ডে কাজ করলাম, সেটা খুবই কম। সেটা কিন্তু আমরা যেটা দেখি সেইভাবে চলে না। এরকম হয় না যে 30 দিন 15 ঘন্টা কাজ করছে, প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এটা সম্ভব হয় না। এখন সব অর্গানাইজেশনই ইরেসপেক্টিভ অফ ইন্ডাস্ট্রিজ, অ্যাক্রস ডাইনামিক ইন্ডাস্ট্রিজ, সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যায় যে তারা কন্ট্রোলড, যে ওই জায়গাটায় 8 থেকে 10 ঘন্টার বেশি না। তারপরে প্রচুর প্রোগ্রামস হয় অন ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অ্যাজ ইন লাইক ফ্যামিলি ডে হচ্ছে এটসেট্রা ইত্যাদি বিভিন্ন জিনিস হচ্ছে। বাট সমস্ত অ্যাক্টিভিটিস এই ধরনের হয় যাতে কিনা দে ফিল কমফোর্টেবল ওয়ার্কিং ফর অ্যান অর্গানাইজেশন। না, হ্যাভিং সেড দ্যাট, কমফর্টটা কিন্তু অর্গানাইজেশন বা কোনো কোম্পানি দিতে পারে না এমপ্লয়িকে। কমফর্টটা কিন্তু নিজের ভেতর থেকে আসতে হবে। অ্যান্ড হু সেড দ্যাট বিং কমফোর্টেবল ইজ ব্যাড? Being comfortable is a strength for an employee for that matter. তোমার কমফর্টটাকে বার করে নিতে জানতে হবে। আমি 8 ঘন্টা কি 10 ঘন্টা কাজ করছি, তো আমার টাইম ম্যানেজমেন্টের অনুযায়ী আমি ইকুয়ালি টাইম ডিভোট করতে পারছি টু মাই ফ্যামিলি, টু মাই কোম্পানি ফার্স্ট, and then to my family, to my kids, etc., to my extended family, etc., so that আমি আমার কিন্তু ওই মোটিভেশনটা আমি পাচ্ছি ফ্রম মাই ফ্যামিলি, যাতে কিনা আমি নেক্সট ডে মর্নিং এ আবার উইথ ইকুয়াল মোটিভেটেড হয়ে আমি আমার কাজ শুরু করতে পারছি। So actually you work for family and your family is just motivated. In the first place, why are we all working? Why do we earn? We earn because of end of the day it is all for our family. Yeah. So আমি যদি সময় না দিতে পারি, আমি এককারি টাকা রোজগার করে ফেললাম, করে যদি সেই টাকাটা আমার আজকের দিনে অনেক ক্ষেত্রেই সেটা দেখা যায়, and that's a cause of I think is tremendous amount of depression. Is your subject amongst employees that আমি প্রচুর তো টাকা পয়সা করে ফেলেছি কিন্তু টাকা পয়সা খরচা করার জায়গা নেই, বা আমি একটা হয়তো খুব ভালো খুব এক্সপেন্সিভ একটা হলিডে বছরে করে ফেললাম একবার, কিন্তু তারপরে আই এম জাস্ট কানেকশনলেস, and I don't have any connection with my spouse, with my children, so rather you're not married also. You are very scared of getting married, or even if you're married you don't want to have children, your pet parents. It's that's where it is coming from. I know certain set of people who use this DINK approach and SYNC approach and all that has come in. Yeah, these are double income no kids, single income no kids, etc., and all that. So they're married, they're not. So those are concepts. You may think that I'm primitive, but actually having said that, I can gel with a Gen Z, I can gel with a Gen Alpha also. Gel in different other ways. You have gel them in your house. And তার জন্য আমি কিন্তু একটুখানি I'll draw a conclusion towards your fitness regime. You have to stay fit to an extent that you can cope up with your next generations. For example, আজকে যদি I play badminton, I play cricket, I play football with my kid, who's perhaps about 35 years younger too. Yeah, so I play with them till today, and so that's, you need to stay fit. আমি প্রত্যেকটা সময় যদি বলি আজকে আমার কোমরে ব্যথা, it doesn't work well. So drawing a line between your work life balance and your fitness, I feel those go side by side and hand in hand, both the statements. So that way
তোমার কাজ ইজ ইম্পর্টেন্ট, ইউ পুট আ লট অফ ফোকাস, যতক্ষণ করবে। আজকে বিদেশে লোকেরা বেশি এফেক্টিভ এফিসিয়েন্ট কেন বলে বিদেশিরা বেশি এফেক্টিভ, ওয়াই? দ্য রিজন বিং ইজ দ্যাট ওরা যে 8 ঘন্টা ডিভোট করে কাজের মধ্যে, ওই 8 ঘন্টা কিন্তু কনস্ট্যান্ট ফোকাসে কাজ করে। আমাদের দেশে কি হয়, 8 ঘন্টার মধ্যে 4টে কফি ব্রেক থাকে। আজকালকার বাচ্চারা কফি ব্রেক নিতে গেল তো 1 ঘন্টা ধরে কফি ব্রেকই চলছে, অ্যান্ড দেন আদার ব্রেকস এটসেট্রা, যেসব তো চলতেই থাকবে, বায়ো ব্রেকস এটসেট্রা। সো সমস্ত কিছু মানে যদি আমি অ্যাসিমিলেট করি, তাহলে দেখা যেতে পারবে যে আমার অ্যাকচুয়াল প্রোডাক্টিভ টাইম ডিউরিং আ ডে ইজ অনলি অ্যাবাউট 5 আওয়ার্স। তো আমার 3 ঘন্টা এক্সেস কাজ করছি, আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। হোয়াট ডাজ দ্যাট মিন? আর আমি যদি উইথ মাই ফুল প্যাশন অ্যান্ড মাই কনসেন্ট্রেশন আমি যদি 8 ঘন্টা বা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা ডিভোট করি, তাহলে আমার মনে হয় আই এম গুড এনাফ। তারপরে টাইমটা ইজ ফর মাই ফ্যামিলি, আই গিভ মাই কনস্ট্যান্ট অ্যাটেনশন টু মাই ফ্যামিলি উইথ ইকুয়াল প্যাশন, অ্যাবসলিউটলি। অ্যান্ড দ্যাটস হাউ আই কাইন্ড অফ ড্র মাই মোটিভেশন ফ্রম। আমি পরের দিনের রসদটা কিন্তু জোগাড় করছি ওইখান থেকে। Yeah? So that's how we can, draw a line between a family and my fitness and my comfort, etc. I'll come to your fitness a little later. এখন আমাকে তুমি বলো, because you have 2 kids and 2 beautiful, wonderful kids that They're all grown up by now. they, yeah. So you tell me, like, so you must be knowing that young adults in today's world are very restless. Number 1, they're confused. Number 2. Number 3, they are not very proper in their thought process যে আমি কোন প্রফেশনটায় যাব, এবং ওদেরকে গাইড করলেও ওরা গাইডেন্স দিতে চায় না, এবং দে থিঙ্ক দে আর রাইট, বাট when they fail they'll come back to you. So এই যে কনফিউশন, দ্য কনফিউজড এই যে জেনারেশনস গুলো যাচ্ছে, এর প্রধান কারণটা কি মনে হয় তোমার? See, কারণ তো অনেকই আছে, সত্যি The কথা main বলতে। ones if you can pick up. এই মুহূর্তে কারণটা খুবই প্রচলিত, সবাই আজকাল ইটস টপ অফ দ্য টাউন, প্রত্যেকেই একই কথা বলছে। প্রধান কারণ হলো গ্যাজেট ফ্রিক। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো যে অ্যাটেনশন টু মোর অ্যান্ড মোর গ্যাজেটস। আজকে বই পড়া কমে গেছে। আগেকার দিনে আমার মনে পড়ে, আগেকার দিন বলবো না ঠিক, ইনফ্যাক্ট আবার 20-30 years, ইজ নট 3 decades, নট টু মাচ ওল্ড, বাট দেন আমাদের বাড়িতে টিভি খুব একটা চলতো না ছোটবেলা। তো তখন আমরা কিন্তু রাস্তায় খেলতাম, মাঠে খেলতাম। এখন যে সেট আপটা চেঞ্জ হয়ে গেছে, কন্ডোমিনিয়াম কনসেপ্ট হয়ে গেছে, যেখানে কিনা আমি একটা কমপ্লেক্সের মধ্যে 2-4 জন বাচ্চা অল্প বিস্তর একটু সাইকেল চালালাম কি চালালাম না, খাওয়ার সময় বাচ্চাদেরকে আজকের দিনে হাতে ফোন থাকে একটা, একদম ছোট বাচ্চাদেরকেও যে কান্নাকাটি করছে, খেতে চাইছে না, হাতে একটা ফোন। সো অফকোর্স হ্যাভিং সেড দ্যাট, এই যে দিস আর দ্য নেগেটিভিটিস অর দি দ্য কনস অফ ডিজিটাইজেশন যেটা হচ্ছে। আমি ইউটিউবে কার্টুন দেখছি কি টিভিতে কার্টুন দেখতাম। আমার ছেলে প্রথম জীবনে আমার বড় ছেলে খুবই কার্টুন দেখতো, কিন্তু পরবর্তীকালে তারপরে আমরা একটা সম্মিলিতভাবে চিন্তা ভাবনা করে ওকে বইয়ের দিকে কনভার্ট করিয়েছি, যেই কারণে ও এখন ভালো লিখতেও শিখেছে। তো ইট ওয়াজ আ ভেরি কনসিয়াস কল। আমাদের সময় কিন্তু এটা ছিল না। প্রথম কনস হলো বিকজ এই যে ডিজিটাল অ্যাটেনশন হ্যাজ টেকেন অ্যাওয়ে দ্য কনসেন্ট্রেশন ফ্রম কিডস। এই যে ফোকাস, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, এগুলো কিন্তু ধীরে 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 ফেড আউট করছে, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে আমার হাতের সামনে আনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, যেরকম বললাম, নিউক্লিয়ার ফ্যামিলি, একটা বাচ্চা কি হার্ডলি 2টো বাচ্চা। টুডে আই ওয়ান্ট আ PSP2, tomorrow I get a PS2. Today I want this, the next day I get a better valued one for this. কারণ কি? It is a ripple effect which is happening. আমি স্কুলে যাচ্ছি, দেখছি আমার বন্ধু এটা নিচ্ছে, আমি পরের দিনকে এসে বললাম, প্রয়োজন হোক কি না হোক চলে এলো। কেন বাবা মা দুজনেই আইফোন ব্যবহার করছে, iPhone 13 Pro, and if you look at it, it's all a cycle.
it's a debt trap where people are getting into a lot of, debt traps, and they're getting into all these digit hacks, যেটা বলা হয় digital hacks. So that's how they are getting into it, and বাচ্চাদের উপরে definitely একটা প্রভাবটা পড়ছে। আর সেকেন্ডলি হচ্ছে হলো যে কনসিস্টেন্সি নেই, কামনেস নেই, পেশেন্স না, এই জিনিসগুলো মিসিং হচ্ছে। সো আমি কনসগুলো আগে বললাম। দিজ আর দ্য রিজনস ওয়াই I think people are detracted from whatever they should be doing. People as in বাচ্চারা, young kids, young young kids, adults. young adults স্পেশালি আমি Young বললাম। adults. বাচ্চাদের কিন্তু অন্য ধরনের সমস্যা আছে, কিন্তু ইয়াং অ্যাডাল্টসরা কিন্তু দে আর স্লোলি গ্র্যাজুয়ালি, ওদের অ্যাটেনশন স্প্যানটা খুব লিমিটেড হয় আজকের ইয়াং অ্যাডাল্টসের। ওদের খুব কম সময়, এই যে 30 সেকেন্ডের রিল আর 1 মিনিট 60 সেকেন্ডের রিল, এটা ইজ ইটিং অ্যাওয়ে অল আওয়ার কনসেন্ট্রেশন লেভেল। দ্য নিউরনস অফ আওয়ার brain starts working very differently. So that's one of the major reason. And what do you think that এই যে বাচ্চাদের রেস্টলেসনেস এর কারণ কি এই গ্যাজেট? Of course, this is one of the major এই যে reasons. actually. গ্যাজেটের কি কোনো মানে আমি বলবো যে what are the pros তুমি বললে, cons ও বললে তুমি, and what are the advantages of gadgets? There's a lot of advantage. আমি দেখেছি আমার বাড়িতে ছেলেরা তাদের রাদার হোমওয়ার্ক ইউজ করছে উইথ গ্যাজেট। তাদের কিছু স্কুল থেকে আজকে কোনো রকমের ধরো টাস্ক দিচ্ছে বা কোনো রকমের প্রজেক্ট দিচ্ছে, সেটা দে আর ইউজিং চ্যাট জিপিটি। ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড? See, AI related apps I'll come later, but then প্রথমত যেটা আমি বলতে চাই যে এই 2020 আমাদের এই কোভিড প্যান্ডেমিকের পর থেকে এই প্রচলনটা বেড়ে গেছে। সমস্ত স্কুল অ্যাপ লঞ্চ করেছে, অ্যাপ্লিকেশনস লঞ্চ করেছে। স্কুলের অ্যাপ্লিকেশন থেকে হোমওয়ার্ক আসছে, হোমওয়ার্কের মাধ্যমে আমরা আজকের দিনে তো ফি পেমেন্টও অ্যাপের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয় সব স্কুলেতে। সো হোমওয়ার্ক অফ অ্যাপ্লিকেশন রিলেটেড। নাও তার ডেফিনেটলি তার প্রোজ আছে, তার অনেক ইন্টারেস্টিং অ্যাসপেক্টস আছে, অ্যাট দি সেম টাইম অ্যাডভান্টেজেসও প্রচুর আছে। কিরকম? নাম্বার ওয়ান হচ্ছে হলো যে আমি এক তো হচ্ছে হলো যে আমি পড়াশোনাটা আমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে চাই, ইউটিউবের মাধ্যমে প্রচুর লার্নিংস হয়, মেটেরিয়ালস হয়, কিন্তু সেটা একটা সার্টেন বয়সের সময়, এই না যে 10 কি 12 কি 15 কি তার মধ্যে। আজকে 20 বছর বাচ্চারাও করতে পারে। আমি এরকমও দেখেছি বা জানি, এরকম এই উদাহরণ আছে যেখানে কিনা 20 কি 25 বছরের বা 21 বছরের বাচ্চারা যারা পড়াশুনো করে, প্র্যাকটিক্যালি ফিজিক্যাল বই নেই, তারা ফোনের দ্বারাই পড়াশুনো করে, তাদের বড় বড় কোয়ালিফিকেশনসও তারা পাচ্ছে, কিন্তু তারা ফোনের মাধ্যমে। এটা লেখাপড়ার গুরুত্বটা কিন্তু কমে আসছে দিকে। ডিজিটাল এডুকেশন। দুদিন পরে এরকম হবে যে আজকে আমি এটা অন এয়ার বলছি যে 5 পাতা কোনো একটা বাংলা প্রবন্ধ বা কোনো একটা প্যারাগ্রাফ কোনো বাচ্চাকে লিখতে দিলে ওরা লিখতে পারবে না, তারা যদি স্কুল পাস করে দেখি। একদম কারেক্ট। অ্যান্ড সিমিলারলি হয়তো ইংরেজিটা লিখে ফেলবে, কিন্তু বাংলা লিখতে পারবে না, বা তাদের মাতৃভাষাটা তারা লিখতে পারবে না। বাংলাটা বলাটা যেহেতু মানে বাংলা শব্দ ব্যবহার করছি তাই, কিন্তু মাতৃভাষাটা তারা লিখতে পারবে না। কেন? কারণ ইংরেজি শব্দটাই খুব ব্যবহৃত বেশি হচ্ছে। কেন? এটার মূল কারণ কিন্তু ডিজিটাইজেশন। সেটা একটা গেল, কিন্তু সেটার নেগেটিভ পয়েন্ট আমি বলবো না, তার পজিটিভ দিক প্রচুর আছে। দ্বিতীয় কথা হচ্ছে চ্যাট জিপিটি, যেটা বলা হলো। আজকে প্রত্যেক অর্গানাইজেশন নিজের প্রত্যেক কোম্পানি নিজের, যারা আইটি ফার্ম আছে তাদের নিজস্ব এআই টুল আছে বা অ্যাপ্লিকেশন আছে। চ্যাট জিপিটিতে যেরকম তারা ব্যবহার করা, যে কোনো ধরনের রিসার্চ করা বা পড়াশুনো করা, এটা একটা ভালো দিক, এটা কোনো খারাপ দিক না। কিন্তু আজকে যেরকম ব্যবহার করা হয় একটা প্রফেশনাল ওয়েতে, সেটা ঠিক আছে। যদি একটা ছাত্র চ্যাট জিপিটির মাধ্যমে তার নিজের ব্রেনটাকে 100% ইউটিলাইজ না করে 80% আমি চ্যাট জিপিটিতে দিলাম আর তার বাকিটা নিয়ে আমি লিখে পরীক্ষা জমা করলাম, করে 100 পেলাম, সেটা হলে তো আমার বিকশিত হচ্ছে না, মস্তিষ্ক বিকশিত হচ্ছে না প্র্যাকটিক্যালি। সো সেই একটা ব্যাপার আছে। কিন্তু তার একটা ভালো দিক আছে, আমার কাছে সারা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু আমার হাতের মুঠোয়, আমি চাইলে যখন খুশি দেখতে পারি, তো সেটা অ্যাডভান্টেজ। কিন্তু
ক্রিয়েটিভ ব্যান্ড অফ 18 মাইন্ডটা কমে যাচ্ছে। না, 18 বছর বয়সের আগে তো এটা ক্রিয়েটিভ ব্রেন অফ মাইন্ড তো কমে আসছেই। আজকে বাচ্চারা আঁকতে গেলেও গুগল দেখে একটা ইমেজ নিয়ে তারপরে তারা আঁকে। আমি দেখেছি প্রত্যেকটা, হ্যাঁ, ক্রিয়েটিভিটি, ওই ওই ইমাজিনেশনটা, ওই যে মাথা থেকে বার করে আমি একটা চোখ বন্ধ করে একটা সিনারি, ইমাজিনেশন করতে গেলে তো আই থিংক আমাদের ভাবতে হবে, তো ভাববার সময় নেই তো। ভাববার সময় নেই। সুতরাং আমি এই যান্ত্রিক ভাব থেকে কিন্তু আমাকে বেরোতে হবে, এই যান্ত্রিক মনোবৃত্তি থেকে বেরোতে হবে। যান্ত্রিক মনোবৃত্তি থেকে যেরকম বেরোতে হবে, সেটা না হলে যেরকম আমি পিছিয়ে পড়বো, কিন্তু অতিমাত্রায় যান্ত্রিক হয়ে গেলে কিন্তু আমি আরো বেশি পিছিয়ে পড়বো, এটা জানতে হবে। তার থেকে কি হবে, তার থেকে শারীরিক মানে দুর্বলতা হবে। তার থেকে কি প্রবলেম হতে পারে হচ্ছিল পরবর্তীকালে যে কোনো ধরনের সম্পর্কে সমস্যা হতে পারে, রিলেশনশিপ আমি ডেভেলপ করতে পারবো না, ডিপ্রেশন হবে, আমি ডিপ্রেশন থেকে বেরোতে পারবো না। আমরা তো এই ধরনের কথাও বলি যে ইভেন হোয়াট ইজ দিস নার্কোটিক অ্যান্ড অ্যাডিকশন, সবচেয়ে বড় অ্যাডিকশন ইজ ডিজিটাল অ্যাডিকশন টুডেজ ডেট। একদম, মানুষেরা এখন তো রিট্রিটে যাচ্ছে টু কাম আউট অফ ডিজিটাল অ্যাডিকশন, এবং তারা পারে না। এবং আমার খুব রিসেন্টলি আমি বলবো একটি ঘটনা, যেন একজন রিট্রিটে গেছে ফর 5 days and this gentleman on the third day had to come out of it. Because why not? Reason being is not because that he could not. উনি এক্সাম্পল সাইড করেছেন আমার বিজনেস লস হচ্ছিল কারণ আমি ফোন কলস অ্যাটেন্ড করতে পারছিলাম না। বাট আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ নট দ্য কেস। উনি ফোন ছেড়ে থাকতে পারছিলেন না 3 দিন করেছেন 5 দিনের জন্য, বাট 2 দিন পারলেন না করতে শেষে। তো ইম্যাজিন at an age of 45 plus if someone is facing this, তাহলে ইয়াঙ্গার জেনারেশনের দোষ। This is the darker side of this. But I need to know mentally that আমি কিভাবে কতটা এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে না, ডিজিটাল ব্যালেন্সও হয়। আজকে এই যে টার্মগুলো ডিজিটাল ডিটক্স কেন হচ্ছে, ডিজিটাল ডিটক্স এই কারণে করছি যে কিচ্ছু দরকার হয় না, আমি কোনো তার জন্য রিট্রিটে যাওয়ারও প্রয়োজন হয় না। ইটস অল দি উইল পাওয়ার দ্যাটস কামস আউট। আই সেড দ্যাট আমি করবো না আজকে অন আ সানডে, তার জন্য পানিশ করেও লাভ নেই, তাতে ইনসেন্টিভাইজ করা উচিত। তো দ্যাট ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি ইমপ্রুভ ইট। আমাকে একটা কথা বলো, যে আমরা যখন ছোট ছিলাম তখন এই কথাগুলো ডিপ্রেশন, অ্যাংজাইটি, কনফিউশন, এইসব জিনিসগুলো কিন্তু আমরা বকা খেয়েছি, মার খেয়েছি, পানিশড হয়েছি, পিনালাইজড হয়েছি। আমাদের কাছে কোনো গ্যাজেটসও ছিল না, টিভির অ্যাক্সেসও কম ছিল, কিন্তু মানুষও হয়েছি। এখনকার দিনের বাচ্চাদের we have come through so many cases যে আমরা আসি, that we have seen also that ওরা নিজের জান নিতেও ওরা দুবার ভাবে না, এবং নিজের জান দিতেও ভাবে না এবং নিতেও ভাবে না। they can kill somebody, they can kill themselves also so easily. এই যে মানসিক চেঞ্জেস গুলো with the passage of time হচ্ছে, what do you think is the basic reason behind this? যে আমাদের সময় আমরা কি লেস প্রিভিলেজ আর মোর প্রিভিলেজ ছিল, না এখনকার ছেলেমেয়েরা মোর প্রিভিলেজ না লেস প্রিভিলেজ ফর দিস মাইন্ডসেট which we are having? No, you see again, one of the reasons, এটা তো খুব এক্সট্রিম থট। এটা অ্যাকচুয়ালি আগার সত্যি কথা যদি দেখা যায় যে এটা খুব একটা এক্সট্রিম থট, বাট এটা গোয়িং ফরওয়ার্ড কিন্তু এই আপব্রিঙ্গিংটা, বাচ্চাদের যে আপব্রিং এর মাধ্যমেই কিন্তু যত রাজ্যের পরিবর্তন হয় তাদের মধ্যে, তাদের মানসিক পরিবর্তন হয়। তারা যত আজকের বাচ্চারা যারা মিলেনিয়াল, জেন জি বা জেন আলফা, তারা বাড়িতে দেখছে তো ডিপ্রেশন, তারা বাড়িতে দেখছে যে মা বাবা দুজনেই কাজ করছে, দুজনে বাড়িতে আসছে, দুজনের মধ্যে খুব একটা সম্পর্কের অবনতি ঘটছে দিনের পর দিন। এবং বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি অবজারভেন্ট হয়, তারা এই জিনিসটা থেকে আসছে। এই যে ক্রিমিনাল বেন্ড অফ মাইন্ড, বা এই যে এই প্রশ্নটা যেটা করলে, এটা তো ক্রিমিনাল বেন্ড অফ মাইন্ড। এই জিনিসগুলো আসে একমাত্র এক্সট্রিম ডিপ্রেশন থেকে। এক্সট্রিম ডিপ্রেশনটা কখন হয়, যখন কিনা আমার অ্যাফিনিটি নেই, বা আমার বাড়িতে আমার কোনো অ্যাফিলিয়েশনস নেই অ্যাট হোম। কাদের থেকে? ফ্রম মাই পেরেন্টস, বিকজ আমার পেরেন্টস ছাড়া কেউ নেই, তারা আমাকে সময় দিচ্ছে না। এবং তার থেকে আমি বাইরে আমার সম্পর্ক খোঁজার জন্য আমি যাচ্ছি।
তাতে কি হচ্ছে, আমার 4টে আরো বন্ধু হচ্ছে কি বান্ধবী হচ্ছে, তারা হয়তো আমার অ্যাজ পার মাই যাকে বলা হয় সবাই তো এক ধরনের মানসিকতা থেকে বিলং করে না, তো এক ধরনের মানসিকতা থাকে না, তো বিভিন্ন ধরনের থটস জেনারেট করছে, সেখান থেকে তারা অনেক খারাপ চিন্তা থেকে ভেতর থেকে পার করছে, এবং তার জন্য অনেক ক্ষেত্রে কি হয়, তাদের মানসিক অবনতি ঘটে দিনের পর দিন। তার থেকে এই জিনিসগুলো ঘটনাগুলো হচ্ছে। তো প্রথমত যেটা দেখতে হবে হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, আমরা যেটা ভাবি আজকের দিনেও, যে সিকিং আ হেল্প, Help. আমি যখনই, বাবা মারা যখনই যেই মুহূর্তে বুঝবে যে ব্যবহারটা কিন্তু ঠিক স্বাভাবিক লাগছে না বাচ্চাদের, সেটা 10-এও হতে পারে, 12-তেও হতে পারে, 15-তেও হতে পারে। এখন সমস্ত স্কুলেতে কিন্তু বাচ্চাদের একটা কাউন্সিলর রাখা। Counselor. যখনই মনে হচ্ছে যে উম, আহ, যে আমার বাচ্চার কিছু সমস্যা হচ্ছে, যে ওর পার্সোনালিটিটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে, বা খুব মানে আমার মতন মনে হচ্ছে না আমার ওকে, যেরকম আমি বলবো, সেই মুহূর্তে কিন্তু সাহায্য চাওয়া উচিত বাবা মায়ের। সাহায্য মানে হেল্প ইন প্রপার সেন্স অফ দ্য টার্ম। এবং হেল্পটা কার থেকে? হেল্প কুড বি এনিবডি নিয়ার বাই। আমি যদি চাই কোনো নিয়ারেস্ট কাউন্সিলরের কাছে যেতে পারি। কাউন্সিলিং কিন্তু আজকের দিনে কোনো রকম ট্যাবু না। আমরা যেরকম বাঙালি পরিবারে ভাবি, ওটা আবার কি, ওটা তো বিলাসিতা। অ্যাকচুয়ালি ওটা বিলাসিতা না। বিলাসিতা না, পাগলামিও ভাবে। পাগলামিও। যায় ওখানে। ইনফ্যাক্ট ওটাই বলছি যে আমাদের সঙ্গে এসব ছিল না, আমরা সত্যি ভাবতাম বিলাসিতা। সেভাবে আমরা কি হয়েছে, আমাদের অনেকগুলো স্ট্রেংথ ছিল। আমরা রাস্তায় ফুটবল খেলতাম, যেটা আজকের বাচ্চাদের বাবা মা ছাড়তেই পারবে না রাস্তায়, তাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাস্তায় বেরিয়ে ফুটবল খেলছে বাচ্চা, আমার জানতে পারে 4টে বাচ্চা, আমি ঘুরিয়েও রাখতাম, আমার এখনো মনে পড়ে। তো সেটা হ্যাড ফর্মড আর ইনসাইড টু বি ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট, যেটা বাচ্চাদের মধ্যে নেই আজকের দিনে। এই জন্যে একটা যেটা সলিউশন হলো যে থেরাপিউটিক কাউন্সিলিং ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট গিয়ে কথা বলা, এরকম কোনো তাতে প্রয়োজন পড়লে বাবা মা নিজেরাও যেতে পারে, এবং তারপরে বাচ্চারা যেতে পারে। So that is one way of coming out of it. Yeah. And আমার মনে হয় রাইট প্যারেন্টিং ও দরকার, কারণ প্যারেন্টিং টিপস, কারণ আজকে অ্যাজ ইউ হ্যাভ রাইটলি সেড, কিছুক্ষণ আগেই ইউ হ্যাভ মেনশন দিস পয়েন্ট, যে আজকে যে ফ্যামিলি হয়ে যাচ্ছে, একমাত্র সন্তান হচ্ছে বা জাস্ট 2 kids হচ্ছে, তার ফলে কি হচ্ছে, একটা ফার্স্ট বাচ্চা যখন হচ্ছে, একটা প্যারেন্ট ইজ এ নিউ প্যারেন্ট, তো ওরা প্যারেন্টিং যে ঠিক দিচ্ছে কিনা সেটা they don't know. So the parenting tips এর জন্য both parents can go to a counselor Absolutely. and can take help from the counselor, seek help কে আমি প্যারেন্টিংটা ঠিকঠাক দিচ্ছি কিনা। That is also important because we feel that we give the best to the child, but child ওটাকে ঠিক মতো নিচ্ছে। and generation changes সঙ্গে সঙ্গে মানসিকতা changes are required for the parents also, for the grandparents also. পুরো সমাজের একটা চেঞ্জ যখন হচ্ছে, আমরাও দেখেছি যে প্যারেন্টসদের যখন কাউন্সিলিং করি, দ্য প্যারেন্টস আর ভেরি মাচ, মানে আই উড সে ওরা কিছুতেই মানবে না যে না, দে হ্যাভ টু টিল্ট আ বিট, না দে আর রাইট and my kids are wrong. It cannot be. Everybody is right in their own way, but there has to be somewhere a join or acceptance from both the party. What do you say about it? Oh, absolutely. It goes without saying. কেন আজকের দিনে প্রথমত যে বাবা মা যদি ভেবে থাকে যে আমরাই ঠিক আর বাচ্চারা ভুল ছিল, হয় না। আজকের দিনকার পরিবর্তন হয়েছে, আমরা এক ধরনের শিক্ষা দিচ্ছি বাড়িতে, এবং বাচ্চারা গিয়ে স্কুলে বা কলেজেতে অন্য ধরনের শিক্ষা পাচ্ছে। তাদের যে বন্ধু বান্ধব বা চতুর্দিকে যে সার্কেলে তারা মিশছে, তারা তো অন্য ধ্যান ধারণায় বিশ্বাসী। তো আমরা খালি বলবো যে না আমরাই ঠিক, তুমি ভুল, এই দিন নেই আর। সুতরাং কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, ইটস নট আ কম্পিটিটিভ অ্যাপ্রোচ। সো কম্পিটিশনটা কাজ করে না, কোলাবোরেশন কাজ করে। তো কোলাবোরেশন মানে কি, বসে একসঙ্গে একটা কোনো কিছু চিন্তা করা। কতবার আমরা এরকম দেখেছি যে এটা একটা খুব প্রচলিত উদাহরণ, একটা বাড়িতে কতগুলো ডিসিশন নেওয়া হয়, বাচ্চারা যদি বড় হয়ে গিয়ে থাকে, ইভেন তারা বড় যদি তা তো নাও হয়ে গিয়ে থাকে, 15+ হলেই আমরা ভাবি এখন মোটামুটি তাদের বুদ্ধিবৃত্তি আছে। আমরা তো বুঝতে পারি না বাচ্চাদের অনেক বেশি বুদ্ধি থাকে আমরা যতটা ভাবি। তাদেরকে নিয়ে কোনো আলোচনা করে কোনো যদি একটা ডিসিশন নেওয়া হয়, যে কোনো ছোটখাটো ডিসিশন, কারণ
তাদেরকে দেখানো হওয়া They are যে involved. তারা ইনভলভ অ্যান্ড দে আর ইম্পর্টেন্ট, Absolutely. তারা ইম্পর্টেন্টও, তারা ইনভলভ ফ্যামিলিতে, তারা একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার উইদিন দ্য ফ্যামিলি। তারা কিন্তু কোলাবোরেটিভ হয়, তাদের কি হয়, তাদের কিন্তু ভেতরে কনভিকশন ও কনফিডেন্স বাড়ে। দ্বিতীয়, অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া উচিত জেনে বুঝে। আমরা জানবো যে তারা করতে পারবে না, কিন্তু একটা 500 টাকার নোট দিয়ে বলে এই কাজটা করে এসো, তো কাজটা সেরে তুমি এসো, তুমি জানো ও ভুল করবে, কিন্তু এই কাজটা করে আসার পরে কি হয়, when they learn from that, যখন তাকে ফিডব্যাক দেওয়া যাবে যে না ঠিক আছে এটা বোধহয় এইভাবে করলে অনেকটা বেটার হতো, বুঝে নিও পরের বার, ওরা কিন্তু চিন্তায়, ওরা কিন্তু ওটা শিখলো। সো অনেক রকম ভাবে কিন্তু ওদেরকে ইনভলভ করা যায় পরিবারে, তাহলে কিন্তু ওরা এদিক খুব একটা বিচ্ছিন্ন হয়ে যাবে না। Hey, well, let's come to your favorite topic, which is health. তোমার কাছ থেকে অনেকবারই শুনেছি about intermittent fasting, শুনেছি 1 meal a day. So what do you think is a proper diet plan for young adults, for people who are in their mid-40s, in their 50s, both men and women? কিরম ধরনের ডায়েট করলে একটা লোক can be, I won't say medicine free, but at least মেডিসিনটা রিডিউসড হয়ে যাবে, এবং তাদের যদি কোনো ব্লাড সুগার প্রবলেম থাকে বা হাই বিপি প্রবলেম থাকে বা এনি এলমেন্ট থাকে, সেগুলো থেকে অনেক বেটার লাইফ লিড করতে পারে এবং ইজি লাইফ লিড করতে পারে। হাউ ক্যান ইউ গাইড আস অ্যান্ড আওয়ার ভিউয়ার্স এজ ওয়েল? ইনফ্যাক্ট কঠিন প্রশ্ন ইন দ্য সেন্স অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে একটা স্টেটমেন্ট অফ কোয়েশ্চেন্স এর মধ্যে, বাট এটা আমি একটা বলতে চাই, একটাই জিনিস বলতে চাইছি, আমি আর নট আ ফিটনেস অফকোর্স আই মেনটেন, বাট আমি তো কোনো নিউট্রিশনিস্ট না যে আমি সেইভাবে কোনো রকম অ্যাডভাইস দেবো, আই এম নট আ নিউট্রিশনিস্ট এনি উইচ ওয়ে। আমি এটা বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে যেগুলো আমি প্র্যাকটিস করি আমি সেইটা বলতে পারি প্র্যাকটিক্যালি, আর যেটা আমার উপলব্ধি থেকে, আর যেটা আমি আমার প্রচুর যে ক্ষেত্রে আমি নিজে আমার কাজ করেছি সেইভাবে আমি বলতে পারি যে আমি ফিটনেসটা কিন্তু ফিটনেসের হিসেবে দেখি না। আমি লাইক ফর এক্সাম্পল আইল গিভ ইউ আ ভেরি pertinent example. I travel, you said I travel about 22 days. Yes, 15 days plus I travel in a month. So what I do is not necessarily that every location I go, সেই হোটেলেতে হয়তো জিম আছে কি নেই, সব লোকেশনে তো আর হোটেলেতে জিম থাকে না, বা আমি কিন্তু জিমের উপর ভরসা করি না কোনোদিন টু ফর আ হেলথ ফ্রিক। আজকের দিনে বাচ্চাদের বা ইয়াং অ্যাডাল্টস টু বি প্রিসাইজ, কিন্তু জিম ইজ এ রেজিম বলা হয় না, তাহলে জিম ছাড়া এক্সারসাইজ করতে পারে না। ইটস নট দ্য ফ্যাক্ট। Fact of the matter is that when you have the fitness as a mentality, তখন কিন্তু প্রত্যেকটা হোটেল রুমেতেও কিন্তু নিজের ফিটনেসটাকে নিজের বজায় রাখা যায়। আমি যখন ট্রাভেল করি আমার কাছে একটা স্কিপিং রোপ থাকে, একটা পুরোনো দিনের লাফান দড়ি বলা হতো স্কিপিং রোপ, সেই স্কিপিং রোপটা নিয়ে আমি ট্রাভেল করি। আমি কিছু না পারলেও 200 খানা স্কিপিং করে, আমি কিছু না পারলেও 4 তলা 4 বার ওঠানামা করে, সেটাও ফিটনেস। অফকোর্স তার সঙ্গে তো বহু কিছু আছে, যেরকম আজকাল ইউটিউবে ভর্তি দেখা যায় যোগা, 4-5টা প্রাণায়াম করা যায়, ব্যায়াম করা যায়, বা আমি আমার অন্য কিছু ভিডিওস আছে যাতে আমি এটাও বোঝানোর চেষ্টা করছি যে বেসিক কিছুই, যেরকম ব্যাক, স্পাইন, শোল্ডার, নেক, লেগস, আর্মস, এই ধরনের এক্সারসাইজগুলো কিছু কিছু নিজেও শিখে করা যায়, সুতরাং প্রয়োজন লাগে না। এই গেল এক। আর দ্বিতীয় হচ্ছে হলো যে আমি 2 পা থাকতে আমার কিসের অসুবিধে? আমি সারাদিনে যদি আমার আমার যদি সময়ও না পাই, আমি 20 মিনিট কি 25 মিনিট কি হাফ অ্যান আওয়ার কি আধ ঘন্টা, হ্যাঁ, তুমি ফিটনেসের জন্য তোমার যেটুকু করার দরকার তুমি হেঁটে নাও, কি তুমি একটু হালকা জগিং করে নাও, যে যার যতটা যে বয়সে যেটা পসিবল সেটাই করা যেতে পারে। যদি ইয়াং অ্যাডাল্টস বলা যায়, দে শুড এভরিবডি শুড ওয়াক অ্যান্ড রান। আর তার থেকে বেশি বয়স, যেই তুমি 30, 35, 40 ছুলে, তুমি তখন নিজের মেডিকেল রেকর্ডস বা চেক আপস করে আমি দেখলাম সমস্ত কিছু আমার রিপোর্ট সব গন্ডগোল, তখন মাথায় বাজ পড়লো আমি কি করি।
দ্যাটস নট দ্য সলিউশন। তখন আমি কি করলাম, আমি জিমে একটা ভর্তি হলাম, 4 মাস একটা জিম করলাম, তারপর আবার ছেড়ে দিলাম বাড়িতে। দ্যাটস নট দ্য ওয়ে ইউ শুড ডু ইট। ইটস এ ওয়ে অফ লাইফ। কনসিস্টেন্সি। It's consistent, consistence, and consistent. If you be more and more consistent, that's how you actually health-wise you develop. আর খাওয়াটা ফুড ফুড ফুডের ক্ষেত্রে আমি এটুকুই বলবো, হোমমেড ফুড, তোমার যা খাওয়ার ইচ্ছে হয় টাইম ডিসিপ্লিনে রাখো। আর হোমমেড ফুড এখন তো প্রচুর কিছু বেরিয়ে গেছে, ওম্যাড এসে গেছে, টিম অ্যাড এসে গেছে ফর 2 meals a day বা 1 meal a day বা ইন্টারমিটেন্ট ফাস্টিং বা প্রচুর কিছু এসে গেছে। সমস্ত কিছুই করা যায় অবভিয়াসলি ডাক্তারের তত্ত্বাবধানেতে, কিন্তু আহ, যেটা করা খুবই সহজ, অত কষ্ট করে কিন্তু নিজের ওজন কমানো বা শরীর ঠিক রাখা যায় না, কষ্ট প্রয়োজনও হয় না। বেসিক জিনিস যেটুকু প্রয়োজন হচ্ছিল হোমমেড ফুড, টাইম ডিসিপ্লিন মানে আমি এই সময় থেকে এই সময় খাই, তারপরে খাই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি খুব ফল পেয়েছি সেটা হলো যে ইনক্লুড মোর অ্যান্ড মোর ফুড, প্লান্ট ডায়েট ইনটু ইট। প্লান্ট ডায়েট মানে বেসিক্যালি একটু বেশি করে স্যালাড খাওয়া। না, বেশি করে স্যালাড বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছিল যে ওয়েট মেজারে, মানে আমি প্রত্যেকটা মিলের আগে আমি যদি 2টো মেজার মিল করি সারাদিনে, একটা লাঞ্চ করছি, একটা ডিনার করছি, সবই খাবো, কিন্তু আমি তার আগে স্যালাডটা খাবো। যদি আমার 70 কিলো, লেটসে আমার 70 কেজিস হয়, আমি তাহলে আমি অ্যারাউন্ড 70 গ্রামস অফ স্যালাড, 700 গ্রামস অফ স্যালাড, মানে তার ইন্টু 10 করে আমি স্যালাড খাবো। বেসিক্যালি প্রথমে স্যালাডটা খাবো, তারপরে যতটা পেটে জায়গা থাকে তারপরে পেট ভর্তি করে ভাত খাই, রুটি খাই, মাংস খাই, মাছ খাই, যাই খাই সেটা খাবো। ওকে। সেটা ইজ নাম্বার ওয়ান। তারপর হচ্ছে সকালবেলা দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ, অ্যান্ড আমি জানি এটা হয়তো একটু কষ্ট পায়, সেটা হচ্ছে আমরা জানতাম সবসময় বলা হয় যে মানে ভরা পেটে ফল, কিন্তু ওই কনসেপ্টটা না করে আমরা যদি আগেকার দিকে দেখতাম ঋষিমুনিরা সব বেঁচেই আছে ফল আর ফলাহারের উপরে আর ভেজিটেবলের উপরে। তো যেটা আমি নিজে প্রয়োগ করি সেটা হচ্ছে অনলি ফ্রুটস অ্যান্ড এমটি স্টমাক। তা অ্যাসিডিটি হয় না তাতে? কিছু স্পেসিফিক যে কোনো জুসি অ্যাপেলস, কোনো অ্যাসিডিটি হবে না, সাইট্রাস ফুড না খেলেই হলো। অ্যান্ড ওটা যদি কেউ শুরু করতে পারে, অ্যান্ড দ্য থার্ড থিং হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস টু বি ইনক্লুডেড ইনটু দ্য মিল প্ল্যান। আর সেকেন্ডলি হচ্ছে যে কোনো ধরনের প্যাকড ফুড থেকে অ্যাভয়েড করা, এরকম চানাচুর, বিস্কিট। আমি তো বাকি সিঙ্গারা টিঙ্গারার মধ্যে যাচ্ছি না, সিঙ্গারা, প্যাটিস, স্যান্ডউইচ টাবিজ ইত্যাদি এর মধ্যে যাচ্ছি না। অনেক কিছু হেলথ অপশনস এসে গেছে এখন, হেলদি টেস্টি খাবারও এসে গেছে। আর ফাস্টফুডের মধ্যে আমি ঢুকছি না, সেটা তো অবভিয়াসলি সবাই বলে তো আমরা ফাস্টফুড না কেন। হ্যাঁ, সপ্তাহে একদিন অ্যাজ আ চিট ডে ইজ ওকে, বাট মেজরলি ঘরের খাওয়া, ঘরের রান্না খাওয়া এবং হেলদি বাবা মা যেটা বানিয়ে দিচ্ছে সেটা খাও, বা বাড়িতে যেটা রান্না হচ্ছে সেটা খাও। আর খাওয়ারের আগে ডেফিনেটলি সালাড, মানে এটা না আমি একটা রুটি খাচ্ছি, একটা পেঁয়াজ কামড়ে খেলাম বলে সালাড খেলেছি, না। ইট শুড বি ডেফিনেটলি অ্যাট আ সার্টেন অ্যামাউন্ট অফ সালাড, ওয়েট হিসেবে মাল্টিপ্লাইড বাই 10 করে সেই অ্যামাউন্টের সালাড খাও। ফ্রুট খাও, ফ্রুট ইজ অ্যাবাউট আমার যদি লেটস সে 70 কিলো ওজন হয়, আমি এরকম 300 গ্রামের মতো ফ্রুট খেতে পারি। 300 গ্রাম তো একটা আপেল একটা কলা খেলেই 300 হয়ে যায়, তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করো। আর বাকি ওটস টোটস এই ঘরের খাওয়ার যতটা বেশি আমি রেস্ট্রিক্টেড করবো। আর আমি সারাদিনে যদি আমি মোটামুটি, আজকাল তো দেখি 10,000 স্টেপ হাঁটার একটা প্রবণতা আছে, 10,000-এর কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছিল আমি ঘড়ি ধরে যদি আধ ঘন্টা 40 মিনিটও হাঁটতে চাই, আমার অ্যাটলিস্ট ডাক্তারের কাছে গিয়ে ডায়াবেটিস চেক আপটা করাতে হবে না, রেগুলার ওষুধ খেতে হবে না, এটুকু আমি বুঝতে পারি। রাইটলি সেড। অনেক কিছু আমরা তোমার থেকে জানলাম, আমাদের ভিউয়ার্সরা অনেক কিছু শিখলো, জানলো।
আপনাদের যদি আরো কিছু জানার বা বলার থাকে, ইউ ক্যান অলওয়েজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইউ ক্যান অলওয়েজ ফলো, ইউ ক্যান লাইক আওয়ার চ্যানেল অ্যান্ড ডিএম করুন যদি আপনারা স্বর্ণেন্দু ভট্টাচার্য থেকে কোনো ক্যারিয়ার গাইড নিতে চান। যদি আপনাদের ছেলে মেয়ে বা আপনারা নিজেরা যারা ভিউয়ার্স রয়েছেন, যারা পারসিউ করছেন আপনাদের ক্যারিয়ার, যারা ম্যানেজমেন্ট পড়ছেন এবং দে ওয়ান্ট আ জব, ইন্টার্নশিপ করতে চান, বিকজ হি ইজ সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল উইথ দ্য বিগ ফোর এর মধ্যে কাজ করছেন এবং হি ইজ ডুইং প্রিটি ওয়েল। তো যদি কোনো যদি আপনাদের কেরিয়ার গাইড লাগে তখন আপনারা প্লিজ ডিএম করুন অ্যান্ড get back to us. Final question to you: any suggestion to our viewers from your side? Any tips which you would like to give to the youngsters, to the people, about health, about career, about anything which is there in our mind before we wind up with this show? So, three things that's most important is being calm, patient, and consistent throughout the span of the career, be it job career or relationships. Number two is that bring in fitness, work-life balance have got nothing but other than, managing yourself. So manage yourself. Your time is very precious. If it goes away, it will not come back. So manage your time better. Number three is focus on your family and relationships. These are the three most important aspects where you can build your successful life ahead. Thank you so much. Thank you so much for your time.